বলা হয় যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা আমরা বরাবরই পিছিয়ে থাকি, যেটি কিছুক্ষণ আগে তিনি বলছিলেন যে আমাদের এনবিআর এর সক্ষমতা বিবেচনা নিয়ে আমরা সেটি লক্ষ্যমাত্রাটা ঠিক করিনি। আপনি কিছুক্ষণ আগে সংস্কারের কথা বলছিলেন। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ কিছু সংস্কারের উদ্যোগ তারা নিয়েছিল, কিছুটা করেছিল, সেটি নিয়ে অনেক আন্দোলনও হয়েছে, কিন্তু পুরোপুরি সম্পন্ন হয়নি সংস্কার। সেই সংস্কারগুলো কি আমাদের জন্য সক্ষমতা বাড়াতে পারতো এই আমাদের যে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে, বা সেটি আসলে কোন পর্যায়ে আছে? এখন পর্যন্ত তারা যেটি সম্পন্ন করে যাননি সেটি মনে হয় না এখন সম্পন্ন হয়েছে বলেও শুনিনি। আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। এখানে তো পুরো পিকচারটা আমরা পাই না। মানে এই এনবিআর এর সংস্কারের জন্য দুটো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। একটা হলো যে তাদের একটা অ্যাডভাইজারি কমিটি তৈরি করা হয়েছিল, ডক্টর মজিদ ছিলেন আর কি সেটার দায়িত্বে, এবং তারা কিন্তু ভালো কাজ করছিলেন এবং মোটামুটিভাবে তারা প্রতিবেদন তৈরি করেছিলেন, এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এনবিআর এর ফুল অটোমেশন হবে এবং তাদের হেডকোয়ার্টারে বসে দেখতে পারবে যে একেবারে ফিল্ড লেভেলে কী হচ্ছে এবং রিয়েল টাইমে আসলে এই কতটুকু ইম্পোজ করা হচ্ছে ট্যাক্স এবং কীরকম কালেকশন হচ্ছে। এখন যেরকম ম্যানুয়াল বেসিসে কিন্তু অনেক কিছু হয়, তো এখন ওইটা তখন থাকতো না। এবং ওইটার যেটা সুবিধা হতো সেটা হলো যে এই কতিপয় দুর্নীতিবাদ যে কর্মকর্তা কর্মচারী তাদের কারণে যে আসলে এই যে ট্যাক্স ঠিক মতো কালেকশন হয় না, সরকারের রেভিনিউ টার্গেট ফুলফিল হয় না, ওগুলোর সুযোগটা অনেকটা কমে যেত। কিন্তু যেটা হলো যে হঠাৎ করে কিন্তু এই অ্যাডভাইজারি কমিটিটা হারিয়ে গেল এবং তাদের প্রতিবেদন যে কোথায় আছে সেটা আমরা জানি না। ওই দিক দিয়ে আইএমএফ বারবার বলছে যে এটা বাইফার্কেশন করতে হবে, মানে দুই ভাগে ভাগ করতে হবে আমাদের এনবিআর এর যে কর প্রশাসন এবং কর নীতি, এই দুটো আলাদা হবে। এবং তার জন্য কিন্তু ওভারনাইট আমরা দেখলাম যে রাতের বেলা রাত 12টার সময় হলো এটা একটা প্রজ্ঞাপন জারি হলো, গ্যাজেট হলো, এবং হয়ে তারপরে যেটা হয় যে নর্মালি এই ধরনের একটা বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আসলে কনসালটেশন দরকার হয়, যে ন্যাশনাল কনসালটেশন হয়ে কনসেনসাস হয়ে তারপরে যারা এটার সঙ্গে ইনভলভ মানে কোর স্টেক হোল্ডার তাদেরকে আসলে আমাদের কিন্তু আস্থার মধ্যে নিয়ে আসতে হয়, নিয়ে এসে তারপরে হলো যে এই আইনটা করতে হয়। কিন্তু আমরা সেটা দেখিনি, বরং এই আইএমএফ এর দিক থেকে একটা প্রেসক্রিপশন ছিল যেটা করতে হবে, তাই সরকার করেছে এটা। এই কারণে পরে দেখবেন যে কিন্তু বিরাট আন্দোলন হয়েছে, অনেক কিন্তু আসলে শক্ত ব্যবস্থা নিতে হয়েছে সরকারকে। তো এতে বাংলাদেশের আসলে ভাবমূর্তিও একটা বড় রকমের ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল, তার কারণ তখন লোডিং আনলোডিং হচ্ছিল না পোর্টে। তো এইরকম পেইনফুল এপিসোড তো আমরা দেখেছি, এবং এই বর্তমান সরকার ক্ষমতা আসার পরেও কিন্তু অত বেশি হারলাইনে তারা যাননি। কিন্তু বিষয়টা সত্য যে এখানে সংস্কার দরকার, এবং এই সংস্কার কিন্তু আইএমএফ এর যে কয়েকটা কোর ইন্টারেস্টের জায়গা আছে তার মধ্যে একটা হলো এটা, যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে মানে পুরো প্রশাসনিক ব্যবস্থা, তো সেটা স্বচ্ছতা প্রয়োজন এবং আমাদের কর জিডিপি রেশিওটা বাড়াতে হবে। সেটাই বারবার আইএমএফ বলছে, এবং এখন যেরকম একটা ডেডলক তৈরি হয়েছে আইএমএফ এর সাথে, তার পিছনের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি তো হচ্ছে এটা যে তারা চাচ্ছে যে কর জিডিপি রেশিও বাড়ুক, কিন্তু সেটা পারছে না। তো এখনও কিন্তু এই সরকার তারা কিন্তু কোনো কমিটমেন্টে যেতে পারেনি, এই কারণে এখন দেখতে পাচ্ছেন যে আসলে অনিশ্চয়তা আছে। তো এটা একটা বিষয়, এবং তার ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা এখন এটা বাস্তবতা যে ব্যবসায়ীদের একটা অংশ তারা কিন্তু সারাক্ষণ কর দিচ্ছেন এবং তারাই বেশি বেশি করে দিচ্ছেন, আবার তাদের কাছে আবার সরকার যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তাদের উপর চাপটা বাড়ছে। আবার অন্যদিকে ওই যেটা ভিশাস সার্কেল, সেই সার্কেলটাই কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে ফাঁকি দিতে সহায়তা করছে, এবং ওইটাও কিন্তু চলছে, পাশাপাশি দুটো ধারা চলমান। এবং এটার কারণে যেটা হচ্ছে যে আলটিমেটলি আমাদের যে রাজস্ব আদায় সেটা ঠিক মতো হচ্ছে না। এখন আমি মনে করি যে সময় এসছে যে আমরা যেন সংস্কার করি, এবং সংস্কারের উদ্দেশ্যটা হতে হবে এরকম যে এটা আমাদের হোমগ্রোন, এবং একই সঙ্গে যে এটার যেন বেনিফিশিয়ারি সবাই হয় এবং সবাই যেন আসলে এইটাতে স্যাটিসফাইড থাকে, মানে সবার সন্তুষ্টিতে আমাদের এই এনবিআর এর ক্ষেত্রে সংস্কারটা প্রয়োজন। এবং এটা হলে আমি মনে করি যে এই যে রাজস্ব টার্গেট এটা ফুলফিল হওয়া কোনো ব্যাপারই না। দুটি বিষয়, একটা হচ্ছে যে সংস্কারের কথা আপনি বলছেন, সেটি আমাদের এখানে যেহেতু অ্যাডমিনের যারা আছেন তারা এটি চান না বলেই শোনা গেছে, আবার কর্মকর্তাদেরও অনেকে চান না, সেটি একটি বিষয়। আবার এই পরিস্থিতিতে সরকার সম্ভবত আরও 1,00,000 কোটি টাকা আগামী বাজেটে লক্ষ্যমাত্রা তারা বাড়িয়ে দিতে চাচ্ছেন, যেটি ভ্যাট থেকে হয়তো আসতে পারে। তো যদি সংস্কার না হয় এই লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে কিনা, বা সংস্কারের ক্ষেত্রে সরকার কতটা কঠোর হবে রাজনৈতিক সরকার? আমার আসলে একটা পার্সোনাল ওপিনিয়ন, এটা হয়তো অনেকে ডিসএগ্রি করতে পারেন। এই মুহূর্তে দেশের কিন্তু এই ভ্যাট বাড়ানোর যথেষ্ট সুযোগ আছে, কিন্তু সেটা এমন নয় যে যারা দিচ্ছেন তাদের উপরে আরও অতিরিক্ত চাপাতে হবে। বিষয়টা হলো যে গ্রামে গঞ্জে যদি আমরা অনেক রকমের বিজনেস আছে, এখন প্রায় 1,20,00,000-এর মতো কিন্তু এখন এই যে আমাদের যে লাস্ট যেটা হলো ইকোনমিক সেন্সাস, সেখানে বলা আছে যে আমাদের দেশে এন্টারপ্রাইজ আছে। তো তাদের মধ্যে অনেকেই কিন্তু এই সক্ষম যে এই ভ্যাট দিতে, কিন্তু আমরা ইএফডি না বসানোর কারণে আমরা কিন্তু তাদের কাছ থেকে ঠিক রিয়েল টাইমে ওই টাকাটা পাচ্ছি না, ভ্যাটের টাকা। ভ্যাট আসছে কিন্তু আলটিমেটলি কোথা থেকে আসছে এটা আসলে কেউ জানে না, মানে সেই অর্থে। তো এরকম অবস্থা তো চলতে পারে না। সুতরাং সরকার যদি মনে করে যে না ঠিক আছে তাই সে আদায় করবে রাজস্ব, তাহলে সেক্ষেত্রে এই ইএফডিটা বসানোটা আমি মনে করি যে অনেকটাই বাধ্যতামূলক।
তো এটা যদি করতে পারে আমি মনে করি যে নতুন করে আর অতিরিক্ত যে করের বোঝা না চাপিয়েই বরং এই এক্সপানশনে যদি আমরা যেতে পারি, হরাইজন্টাল এক্সপানশন, তাহলে সেই ক্ষেত্রে আশা করি যে ভ্যাট থেকে আমরা কিন্তু একটা ভালো রাজস্ব আদায় করতে পারবো।